গত 1 মাস বা 2 মাস যদি বাংলার রাজপথের দিকে তাকান তাহলে একটাই দাবিতে সব রাজনৈতিক দলকে আন্দোলন করতে দেখবেন। এমন অদ্ভুত ঐক্য নজিরবিহীন। বিরোধীরা যে দাবি নিয়ে রাজপথে, ঠিক সেই দাবি নিয়ে শাসক দল রাজপথ। আবার বিরোধীদের বিভিন্ন দল, মানে ধরুন বামেদের সঙ্গে বিজেপির তো যোজন দূরত্ব, রাজনৈতিক কর্মসূচি, তাদের রাজনৈতিক আদর্শ, এই সব কিছুতে, কিন্তু সেখানেও অর্থাৎ বিরোধীদের মধ্যেও এক অদ্ভুত ঐক্য। রাস্তায় বাম বিজেপি একসঙ্গে পথে না হাঁটলেও যে উদ্দেশ্যে পথে হাঁটছে, পথে নামছে বাম বা বিজেপি, সেই উদ্দেশ্যটা এক। দুপক্ষই বলছে চোর ধরো জেলে ভর, অর্থাৎ চোর ধরার জন্য এবং জেলে ভরার জন্য এই দাবি নিয়ে, এই আন্দোলনের দাবি নিয়েই তারা রাস্তায় নামছে, রাজপথে নামছে। 13 তারিখ নবান্ন অভিযান বিজেপি, তারা যাকে নবান্নে যাবেন চোর ধরতে, আর তাই সেই অভিযানের প্রস্তুতি চলছে জেলায় জেলায়, তার মিছিল চলছে। সব প্রস্তুতির মিছিলেই কখনো ব্যারিকেড ভাঙছে, তুলকালাম হচ্ছে পুলিশের সঙ্গে, কখনো পুলিশ জনতা খণ্ডযুদ্ধ হচ্ছে, কখনো বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান বা বাম ছাত্র যুবদের বড় মিছিল। সেই মিছিল কলেজ স্ট্রিটে পৌঁছলে একদিকে যেমন ব্যারিকেড নিয়ে, ব্যারিকেড ভাঙা নিয়ে অশান্তি হচ্ছে, অন্যদিকে বাম ছাত্র যুবদের মিছিলে উপচে পড়া ভিড় কখনো শাসকের চোখ ও কপালে তুলছে। ফলত পঞ্চায়েত কর্মী সম্মেলন থেকে তীব্র আক্রমণ আসছে বামেদের উদ্দেশ্য করছেন মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো স্বয়ং। রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হচ্ছে, তবে কি শক্তি ফিরছে বামেদের? কিন্তু অদ্ভুতভাবে কার শক্তি বাড়ছে, কার শক্তি কমছে, এই সব কিছুর চুলচেরা বিশ্লেষণের মাঝে বিরোধীদের সঙ্গে একসঙ্গে চোর ধরা আর জেলে ভরার দাবি নিয়ে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। ঠিক শুনছেন, শাসক তৃণমূল কংগ্রেস শুধু নামছে না, এজেন্সির দরজায় ধর্ণা দিচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের একটা বিশ্বাস আছে, সব চোর, সব দুর্নীতিগ্রস্তরা তৃণমূল কংগ্রেসে নয়, বিজেপিতে বা অন্য বিরোধী দলে আছে। তাই সিবিআই এবং ইডির দপ্তরে তাদের ধর্ণা, তাদের আন্দোলন একটাই দাবি, ওদের চোরদের ধরতে হবে। আমাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কোনো চোর। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন 99.99% তৃণমূল কংগ্রেস কর্মী সৎ। কিন্তু প্রশ্ন একটাই, এই চোর ধরা আর জেলে ভরা এই দাবি নিয়ে, অর্থাৎ এক কথায় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে শাসক বিরোধী একসঙ্গে রাস্তায় নামছে, আর এটাই 1 মাস ধরে বাংলার সব রাজনৈতিক দলের প্রধান এবং একমাত্র কর্মসূচি হয়ে দাঁড়াচ্ছে। এটা কবে দেখা গেছে? শেষ কবে নয়, প্রথম কবে দেখা গেছে? এই তো প্রথম। আর এমন প্রথম, এমন দুর্ভাগ্যজনক নজিরবিহীন প্রথম কেন বাংলায়? আসবো বিতর্কে, তার আগে চোখ রাখবো আজকের বিশেষ প্রতিবেদন। চোর ধরো জেল ভরো, স্বচ্ছ নিয়োগ চালু করো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে স্বচ্ছ নিরপেক্ষ পদ্ধতিতে দ্রুত তদন্ত করতে হবে, দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের সরকারি মদতে আড়াল করা যাবে না, এই দাবিতে বামফ্রন্টের সিজিও কমপ্লেক্স অভিযান। তৃণমূল একটা অসভ্য দুষ্কৃতীদের দল। অনেকগুলো দুষ্কৃতী পাচারকারী একসাথে জুটে বলেছে আমাদের একটা দল চাই, একটা দল করেছে, তার নাম দিয়েছে তৃণমূল, তার মাথার উপরে মমতার ঝান্ডা লাগিয়ে দিয়েছে। একই ইস্যুতে জেলায় জেলায় পথে বিজেপিও। বামফ্রন্ট এখন হাওয়া গরম করার জন্য কাজ করছে, আর তৃণমূল কংগ্রেস বামফ্রন্টকে এক্সট্রা করে হাওয়া দিচ্ছে। বামফ্রন্টের লোক কোথায়? ভাষণ দিলে 5 জন লোকও দাঁড়িয়ে তাদের ভাষণ শোনে না। সেখানে তৃণমূল লোক সাপ্লাই নিচ্ছে এবং দিচ্ছে, এবং তাদেরকে নিয়ে বামফ্রন্ট এবং তৃণমূলের মধ্যে এখন ফিশ ফ্রাই যোগ চলছে। পথে শুধু বিরোধীরাই নয়, প্রতিবাদে সামিল শাসক দলও। তাদের প্রতিবাদ আবার ইডি সিবিআই এর বিরুদ্ধে। আমরা আন্দোলন করুক, কোথাও ডেপুটেশন দিক, ডেমনস্ট্রেশন করুক, কি আসা যায়? ওরা তো শূন্য। চোর ধরতে বলছে তৃণমূল, খোদ শাসক দলের প্রধান মুখ মঞ্চ থেকে জেলে পোড়ার হুঁশিয়ারি দিচ্ছেন। হঠাৎ সিপিএম এর বেড়ালটা বেরিয়ে পড়েছে, তারা নাকি কোনো অন্যায় করেনি। আরে 34 বছরের একটা ফাইল পাওয়া যাচ্ছে না, যাওয়ার আগে সব ফাইল উড়িয়ে দিয়ে গেছে, উধাও করে দিয়ে গেছে, পুড়িয়ে দিয়ে গেছে।
আমি যদি ইচ্ছা করতাম টেনে টেনে সব কটাকে জেলে ভরতে পারতাম। মমতার যদি ক্ষমতা থাকতো বা জেলে ঢোকাবার মতন কোনো সাবজেক্ট যদি তার হাতে থাকতো, ছেড়ে রেখে দিত তাদেরকে। আন্দোলন সংগ্রাম করতে এলে পরে সেখানটাতে তোরা ইচ্ছে করলে ধরতেই পারে, একটা আইন অমান্য করলে সেখান থেকে ঢুকতে পারে। ওরা যে কারণে জেলে যাচ্ছে এবং যাবে সেই কারণ তো খুঁজে বার করতে পারেনি, তা করেছে তো 11 বছর ধরে। তবে অভিযোগ, চোর ধরতে জেলবন্দীদেরই সাহায্য নিচ্ছে শাসক দল, যেমনটা অভিযোগ করছেন সারদা কাণ্ডে ধৃত দেবযানী মুখার্জির মা শর্বরী মুখার্জি। আমরা যে অভিযোগ শুনলাম যে দেবযানী দেবীর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে দুজনের নাম বলার জন্য, শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তী, এই অভিযোগটা সম্পর্কে কি বলবেন? এখনো পর্যন্ত চাপ হয়নি, কিন্তু অভিযোগ হয়েছে। অভিযোগ করছি, আমি দেবযানীর মা, আমি করছি। দেবযানীর কাছে এরম একটা কি বলবো, কি একটা এসছে যে এটা বলার জন্যে, কিন্তু যেটা সত্যি দেবযানী সেটাই বলবে। চোর ধরতে আগ্রহী সব দল, শাসক দলেরই সব চোর বলে সমস্যার শোরগোল বিরোধীদের। পাল্টা বিরোধী দলেরই সব চোর ঘাপটি মেরে বসে আছে দাবি শাসক দলের। ঠক বাঁচতে গা উজাড় হবে কিনা ভবিষ্যতে বলবে, কিন্তু সাধারণের প্রশ্ন, চোর ধরতে তো প্রয়োজন আইনি বন্দোবস্ত। রাজ্যে কেন্দ্রে যে দায় দুই শাসকের, কিন্তু পথে তো নেমেছেন তারাই। তাহলে আসল চোর ধরবে কে? রিপাবলিক বাংলা। আসবো বিতর্কে, কিন্তু তার আগে সেই বিতর্কের মূল প্রশ্নগুলো। আমার আজকে অগ্নিবাণ 1। প্রশ্ন হলো, পথে শাসক এবং বিরোধী দুপক্ষই চোর ধরতে চাইছে, তাহলে চোরটা ধরবে কি? চোর ধরার প্রাথমিক কর্তব্য দায়িত্ব তো শাসকের, কিন্তু শাসক বিরোধী দুপক্ষই এই মুহূর্তে পথে, দুজনেরই দাবি চোর ধরতে হবে, তাহলে চোর ধরবে কি? অগ্নিবাণ 2। দুর্নীতি বিরোধী লড়াই। বেশ, সবাই বলছেন দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, কিন্তু প্রশাসন কোথায়? কাউকে নাকি জেলে গিয়ে ভয় দেখানো হচ্ছে, কেউ জেল থেকে চিঠি লিখছেন, এর আগে কাকে টাকা দিয়েছিলেন, তিনি তখন কোন দলে ছিলেন, এখন কোন দলে আছেন। কেউ আবার বলছেন যে ওই চিঠি লেখানোর জন্যই চাপ তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে রাস্তা থেকে জেল, সর্বত্র যেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে, আর সেই লড়াইয়ের আঁচ এসে পড়ছে এমনকি জেলবন্দি কয়েদিদের উপর। প্রশ্ন হলো, প্রশাসনটা কোথায়? অগ্নিবাণ 3। প্রত্যেক দিন পথে প্রতিবাদে সময় যাচ্ছে, কর্মদিবস হয়তো নষ্ট হচ্ছে না, কেউ সরাসরি এখন আর বন্ধ ডাকলেন না, বা ডাকলেও সেটা সফল হয় না বলে, কিন্তু মানুষের কাজ সেটা করার দায়িত্বটা কে নেবে, শাসক না বিরোধী? সেখানেও তো আবার গুলিয়ে যাওয়া ব্যাপার। এখানকার শাসক কেন্দ্রে বিরোধী, এখানকার বিরোধী কেন্দ্রে শাসক। কাউকে তাকে দায়িত্ব নিতে হবে মানুষের কাজ করবার জন্য, স্বচ্ছভাবে, দুর্নীতিমুক্তভাবে। আসবো আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। বিমল শঙ্কর নন্দ রয়েছেন আমার সঙ্গে, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র রয়েছেন। আরেক অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম মুখপাত্র চন্দন চট্টোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী কংগ্রেস মুখপাত্র, এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অমল সরকার। প্রত্যেকের কাছে আসবো, কিন্তু সবার আগে আমি শুরু করি প্রদীপ্তবাবু আপনার কাছ থেকে। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, চোর ধরার দাবি নিয়ে রাস্তায় নামা, এটা একবারে সাংবিধানিক দাবি, বেশ করেছেন, নেমেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা তো শাসক, আপনি যদি চোর ধরতে রাস্তায় নামেন, তাহলে আপনি যে ব্যবস্থাটা পরিচালনা করছেন সেই ব্যবস্থার ভিতর থেকে চোর ধরার দায়িত্বটা কার? আপনি তো বাইরে নেই। আপনি দুভাবে প্রশ্নটা করেছিলেন, আপনার কথার মধ্যেই লুকিয়েছিল যে শাসক কোনটা, কেন্দ্রের শাসক না রাজ্যের শাসক, তাহলে চোর ধরবে কে? আসলে সব পথ এসে মিলে গেল শেষে কোর্টেরও দুখানি মানে গারদে। এখন কোর্টের দুখানা গারদ ভাগ করার খুব দরকার, একটা সিবিআই একটা ইডি। মুশকিল হচ্ছে যে সবকিছুই বিরোধীরা বলছে যে কোর্টের রায় হচ্ছে, কোর্টের মাধ্যমে হচ্ছে, আমরা সিবিআই ইডি কিছু করতে পারি, আমরা কিছু সিবিআই ইডি বলছি না, কোর্ট চেয়েছে তাই কোর্টের মাধ্যমে হচ্ছে। আবার সেই কোর্টই যখন বলছে যে
19 জনের বিরুদ্ধে মামলা আর তার ঘোষণা করা যাবে না, তখন সব পথে এসে মিলে গেল শেষে। যেটা বারংবার বলার চেষ্টা করছি যে আমাদের বিরুদ্ধে যে বিড়ম্বনার রাস্তাটা এরা প্রসারিত করছে সেটা আসলে এদেরই বুমেরাং হচ্ছে। এরা বুমেরাং সম্পর্কে যথেষ্ট জানে যে কেউ কেউ যখন বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় থাকবো না, বা কেউ কেউ যখন বলেছিলেন কন্ট্রাক্টরদের সরকার, বা কেউ কেউ যখন তাদের নিজেদের দলের শিক্ষামন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ এনেছে, সেটা একটা ইতিহাস হয়ে গেছে। সেই ইতিহাসটার পুনরাবৃত্তি করার চেষ্টা করছে। তখন যখন চক্রবর্তী ম্যাডাম বলছেন যে আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে ভরুক না, জেলে ভরুক না, আবারও বলছি কোর্টের রাস্তায় তো আপনারা গেছেন। কোর্ট যদি বলে দেয় তৃণমূলের লোকেরা চোর, তৃণমূল তো পরিষ্কার ভাবে বলছে তৃণমূলের শাসক। বুঝলাম, কোর্ট আদালত এগুলো এটা তো থাকবেই, চোর ধরবার জন্য কে চোর তার বিচার করবার জন্য। কিন্তু আমি বলছি চোর ধরবার জন্য শাসক রাস্তায় নেমে পড়লে তো ভয়ঙ্কর। সেটাই তো, শাসকের চোর ধরতে রাস্তায় আপনাদের দিকে দায় ঠেলছেন প্রদীপ্ত বাবু, বলছেন এখানে আমরা শাসক, কিন্তু বড় শাসক, চোর ধরার বড় শাসক হচ্ছে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি, কিন্তু আপনারা তো রাস্তায় বিমল শঙ্কর বাবু। না, বাঁচতে গেলে তো দায় ঠেলতেই হবে। যদি এবার গলা অব্দি জল উঠে আসে, এবার নাক পেরিয়ে গেলে তো ডুবে যাওয়ার সম্ভাবনা। সুতরাং বাঁচতে গেলে জল বাইতে হবে, খড় ধরতে হবে, কাঠটুকরো পেলে ধরতে হবে। এখন পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস এসে একই অবস্থা, ওদের জল নাকের উপর দিয়ে উঠে পড়েছে, খাবি খাচ্ছে, ফলে একে তাকে ধরছে। আমার কথা হচ্ছে যে এই চোর, মানে প্রথমে খুব দুঃখের কথা হচ্ছে রাজনৈতিক যে পলিটিক্যাল ক্লাস তাকে চোর বলছে সবাই। এর চেয়ে লজ্জার কি আছে? প্রত্যক্ষ রাজনীতিটা আমিও তো এখন করি। এখন শুধু লোকে প্রথমে বলবে এই লোকটা চোর, তারপর বলবে সবকটা চোর, মানে আমি চুরি না করে আমিও চোরের রূপে লোক হয়ে যাচ্ছি। এ তো অদ্ভুত রাজনীতি, এবং এর জন্যই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস দায়ী। গোটা পলিটিক্যাল কমিউনিটিকে এরা ধ্বংস করে দিয়েছে, তাদের বদনাম করেছে। এখন কথা হচ্ছে আজকে কেন রাস্তায় নামতে হচ্ছে? রাস্তায় নামতে হচ্ছে তার কারণ এ রাজ্যের প্রশাসন যদি প্রথম থেকে সতর্ক হতো তাহলে এত চুরি হতো না। এই রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ কর্তৃত্ব যিনি, তিনি একাধিক সভায় বলেছেন যে তোলাবাজি করে কত টাকা তুলবি, তোলাগুলো ফেরত দে। অর্থাৎ তোলাবাজির টাকাটা তোমরা তোমাদের পুরনো ইয়েতে রেখে দিতে পারো, তোলাবাজির টাকা ফেরত দিয়ে দিলে তার 7 গুণ মাপ। আরে তোলাবাজি ইটসেলফ একটা যে অপরাধ, তাকে জেলে পুরতে হবে, এইটা তো এই প্রশাসন শেখেনি মনে হচ্ছে। আরো বলি, আরেকটা আছে, কোন একজন কাউন্সিলরকে বলা হচ্ছে, অন্য একটি জেলার একটি কাউন্সিলর, যে আরে তোমাকে টাকা না দিয়ে তো একটা ইট গাঁথা যায় না, সমস্ত খবর আমি রাখি। কোন কাউন্সিলরকে টাকা না দিয়ে যদি ইট গাঁথা না যায়, সেটা যদি তৃণমূল কংগ্রেস বা সরকারের সর্বোচ্চ নেতৃত্ব জানেন, তাকে জেলে পড়েননি কেন, দল থেকে তাড়াননি কেন? অর্থাৎ প্রথম থেকে এই চুরিকে ইন্ডালজেন্স দেওয়া হয়েছে। প্রশাসন চুরি ধরার ব্যাপারে অনিয়া, অর্থাৎ চুরি করছো করো, অন্তত সামলে করো। এখন বলা হচ্ছে তুমি প্যাডে চিঠি দিও না চাকরির, মানে সাদা কাগজে দিও আর কি, ব্যাপারটা তাই দাঁড়িয়েছে। প্রকাশ সে যদি এরকম চুরিকে ইন্ডালজেন্স দেওয়া হয়, সেই প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নামবো না তো কি করবো? ঘরে বসে বসে চা খাবো? সে তো নয়। তো কিন্তু আপনাদের যে এজেন্সিগুলো তদন্ত করছে, আমাদের এজেন্সি নয় ওটা, কারো আমাদের কোন দলের এজেন্সি নয়, ওটা কেন্দ্রীয় সরকারের। এই যে দিলীপ বাবু বলেন অমুক দিন ধরা পড়বে, সুকান্ত বাবু বলেন এই ধরে ফেলবে, অমুককে ধরে ফেলবে। এখন এটা বলার জন্য খুব একটা মানে সাধারণ জ্ঞানেরই যথেষ্ট। এই দলের যার ভাবমূর্তি পশ্চিমবঙ্গের শাসক দলে, একের পর এক যে ধরা পড়বে, একের পরে যে তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সুপ্রিম কোর্টে দৌড়ে বাঁচতে হচ্ছে, এবং সুপ্রিম কোর্ট আপাতত স্থগিতাদেশ দিলে সেটাকেই বড় করে দেখাতে হচ্ছে। সবাই জানে যে এই দলটার অবস্থা কি। এটার জন্য খুব একটা জ্ঞানের দরকার নেই, এমনি বললে বলা যায়। 30 সেকেন্ডে যাবো। প্রদীপ্ত বাবু, চুরি যদি আপনারা ধরতেও পারেন, ঘরোয়া বৈঠকে সেই চুরির মীমাংসা করে নিচ্ছেন, মানে করেছো আর করো না, বকে দিচ্ছেন। তাই জন্য কি আপনাদেরকেও রাস্তায় নামতে হচ্ছে? দেখুন, ছোট চোর বড় হচ্ছে, বড় হলে আবার বিমল বাবুদের আওতায় চলে যাচ্ছে, মানে থানা ভাগ হয়ে যাচ্ছে। দেখুন, আমি কখনো উল্টো দিকটা আগে যাব না, আগে নিজের দিকটা দেখবো। আগে নিজের ঘর শাসন করলে তারপর তো অন্যর ঘরে যাওয়া যায়। খুব পরিষ্কার, আমাদের দলের শম্ভুনাথ কাউ থেকে শুরু করে গত সপ্তাহের আগের সপ্তাহে ওই নদিয়ার একজন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। আমার দল প্রত্যক্ষভাবে ব্যবস্থা নিয়েছে, অনুব্রত মণ্ডল বীর, এবং অনুব্রত মণ্ডল বীর এখনো বলছেন পরিষ্কারভাবে বীর, কারণ তার বিরুদ্ধে আবার বলবো যে বদনামের পরিসর তৈরি হচ্ছে, সেই বদনামের পরিসরটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। যেমন ফুল্লরা দেবীদের নিয়ে ওরা এখন ফুল্ল
উৎফুল্ল হচ্ছেন, যেমন সুশান্ত ঘোষ নিয়ে উৎফুল্ল হচ্ছেন। আসলে আমাদের সরকার স্মার্ট গভর্নমেন্ট চালান, স্মার্ট গভর্নমেন্ট। তাহলে কি ফুল্লরা দেবী সুশান্ত ঘোষরা ওই স্মার্ট গভর্নমেন্ট চালান? না না না, এক মিনিট এটা ওরা বলতে পারবেন। ফুল্লরা না, আপনি কথা প্রসঙ্গে আনলেন যে যেমন হচ্ছেন, তাহলে কি ফুল্লরা মণ্ডল না আমরা তো মানি না এরকম ভাবে, একদমই না, দুটোকে এক লাইনে মেলানো যায় না। আমি সিপিএম কে ব্যঙ্গ করার জন্য বলেছি, আর কোনো ব্যাপার নেই। আমি একবার অমলবাবুর কাছে যাবো, তারপর আচ্ছা বিমল শঙ্কর বাবু 30 সেকেন্ড। যেখানে চুরিটাই সংস্কৃতি সেখানে চোরেরা বীর হবে, কি করা যাবে? এটা খুব স্বাভাবিক নিয়ম, আমি 5 সেকেন্ডেই বলে দিই। বেশ বেশ, আমি থেকে 5 সেকেন্ড ধার করে বলছি, কোর্টের জন্য আমরা অপেক্ষা করে রয়েছি। আমি অমলবাবুর কাছে যাবো একটা অন্য জায়গা থেকে। অমলবাবু দেখুন, আমি প্রশ্নটা করবোই ভাবছিলাম, কিন্তু অদ্ভুতভাবে অনুব্রত মণ্ডল চলে এলেন। আপনি তো চোখের সামনে বাম শাসন দেখেছেন, মহাকরণের প্রেস কর্নার ভাঙা দেখেছেন, তারপরে 2011 পরিবর্তনও দেখেছেন। অমলবাবু, 2011 পরিবর্তনের সময়কার যে ক্রাইট, আমি পলিটিক্যাল ক্রাইয়ের কথা বলছি, সেটা কিন্তু ছিল পরিবর্তন, আর তার মূল স্লোগান ছিল রাজনৈতিক সন্ত্রাস। ধরুন তখনও যদি অনুব্রত মণ্ডলের নাম নিয়ে আলোচনা হতো, যেমন আজকে যে মামলাটা তিনি বেকসুর খালাস পেলেন 2010-এ, সেটা কিন্তু রাজনৈতিক সন্ত্রাসের মামলা, চুরি দুর্নীতির মামলা নয়। অর্থাৎ তখন যদি অনুব্রত মণ্ডলকে নিয়েও আলোচনা হতো, সেটা হতো ওই গাজওয়ারি নিয়ে। অদ্ভুতভাবে এই যে এখনই বলবেন, আমি বললেই প্রদীপ্ত বলবেন যে আমরা নাকি ন্যারেটিভ বদলে দিচ্ছি। আমার প্রশ্ন, আমি বদলাচ্ছি না, জনতা বদলাচ্ছে না, রাজনৈতিক দলগুলো বদলাচ্ছে। এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে আলোচনা হলে সাইগল হোসেন আসে, সুকন্যা মণ্ডল মানে তার মেয়ের নামে কত সম্পত্তি আসে, অনুব্রত মণ্ডলে কত সম্পত্তি, কটা বাড়ি, কটা জমি। ন্যারেটিভটা বদলে গেল কি করে? হারমাদ বনাম জল্লাদ, এরকম একটা ন্যারেটিভের মধ্যে পরিবর্তন এসেছিল। এখন ধারে কাছে কোনো পরিবর্তনের আমার লেশমাত্র চোখে পড়ছে না। 1 বছর আগে সবে ভোট হয়েছে, অথচ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শাসক থেকে বিরোধী সবাই পথে, সবাই বলছে চোর ধরতে হবে। এত চোর এলো কবে? এই প্রশ্নটাকে আমাকে করা হলো, আমি ঠিক মানে পর্দাটা দেখতে পাচ্ছি। আপনাকে অমলবাবু, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই পরিবর্তনটা আমাদের সামনে, অনেকের সামনেই হলো, এবং সেটা খুব দুর্ভাগ্যের যে মানুষ একটা যে প্রত্যাশা নিয়ে পরিবর্তন চেয়েছিল। কিন্তু আপনি যদি আজকে যে সম্পত্তি বা এই যে বিষয়গুলো এসছে, আপনি যদি পশ্চিমবঙ্গের বিধানসভার উঠোনটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে পরিবর্তনটা এসছে। ওখানে একটা সময়তে বিধায়কদের আনা নেওয়ার জন্য 4টে করে সরকারি বাস অপেক্ষা, এখন বাসগুলো সব ফাঁকা ফাঁকা যায় এবং বিধানসভার উঠোনে গাড়ি পার্ক করার জায়গা হয় না, অনেক গাড়ি বিধানসভার বাইরে পার্ক করা যায়। অর্থাৎ নেতা মন্ত্রীরা তো সরকারি গাড়ি পান, তার বাইরেও নেতা, উপনেতা, পঞ্চায়েতের কর্মকর্তা, প্রত্যেকের যে এত বৈভব, এই বৈভব কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল না। আবার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, যেটা রিপাবলিক বাংলার বিলাপ আমি শুনলাম যে চোর সত্যি ধরা পড়বে কিনা, এটা মিডিয়ার দিক থেকে সত্যি একটি প্রাসঙ্গিক বিষয়। কিন্তু দুর্ভাগ্যের হচ্ছে যে চোর আমার মনে হয় ধরা পড়বে না, চোরের মানে দল বদল হবে চোরেদের। ধরুন বিজেপি যে ডাক দিয়েছে যে চোর ধরো জেল ভরো, আমার তো বক্তব্য হচ্ছে যে এরা কি জেলে ভরবে নাকি চোর ধরা পড়লে বিজেপির অভয়ারণ্যে স্থান পাবে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আচ্ছা, জেলে ভরবেন না দলে ভরবেন, তাই তো? তাহলে চট করে আমি একবার উত্তরটা নিয়ে নিই। অভয়ারণ্য, কারণ চট করে বিজেপিতে গেলেই কিন্তু সেটা একটা অভয়ারণ্য হয়ে যাচ্ছে। আচ্ছা, চট করে উত্তর নিয়ে নিই। চোর যদি ধরেন, কোথায় ভরবেন? জেলে ভরবেন না দলে ভরবেন? অভয়ারণ্য আপনাদের বলছেন অমলবাবু হবে, ওটা অতটা অমলবাবু চিন্তার কোনো কারণ নাই। ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে ওনাকে চিনি, ওনার এত হতাশবাদী তো উনি কোনো কালে ছিলেন না। ওনার সঙ্গে আন্দামান টান্দামানে ও সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করেছি, মনে পড়ছে ওনার কিনা জানি না, পোর্ট ব্লেয়ারে। তো উনি তো বেশ আশাবাদী মানুষ, এত হতাশাবাদী উনি কবে হলেন আমি জানি না। কিন্তু একটা নিশ্চিন্ত থাকুন, চোর ধরে আমি হতাশাবাদী নই, কিন্তু এখন যেটা হচ্ছে যে বিজেপি কিন্তু চোর বদমাশ এদের একটা অভয়ারণ্যের পার্টিও পরিণত হয়েছে। না ওটা এতটা চিন্তিত হওয়ার কারণ নেই। ভারতবর্ষের সর্বত্র বিজেপি দল বাড়াবে অন্যকে নিয়ে, এটা তো তার কর্মসূচি। একটা কথা বলি, আমরা কি করে দল বাড়াতে গেলে তো অন্য দল থেকে আসবে, আমরা কুমারটুলিতে তো অর্ডার দিতে পারবো না। কিন্তু এটা ঠিকই যে যারা জয়েন করবে অবশ্যই তাদের ভাবমূর্তি দেখা হবে, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। আর আমরা কখনোই করব না যে একমুখ দাড়িগোপ নিয়ে, আমি বলে নি অমলবাবু আমার কথাটা একটু শুনে নিন, একমুখ দাড়িগোপ নিয়ে তিনি সবার সামনে বলতেন যে সারদার টাকা পেতে গেলে কালীঘাটে যান, ওনাকে ডেকে আনুন, আমার সামনে
বসান আর পুলিশ বাসের গা হাত দিয়ে আওয়াজ করে করে তার গলা আটকাতো, পরে সেই দলের সে মুখপাত্র হয়ে যায়, সেই দলের সে গুরুত্বপূর্ণ নেতা হয়ে যায়। আজ অবধি আমি কোথাও শুনিনি তিনি বলেছেন যে আমি আমার কথা প্রত্যাহার করছি বা মিথ্যে কথা বলেছিলাম। অর্থাৎ কোথাও পশ্চিমবাংলা শাসক দল সেই অভিযোগগুলোকেও মেনে নিয়েছে। এইটা অন্তত বিজেপির ক্ষেত্রে হয় না, নিশ্চিন্ত থাকবে। আমি একবার চন্দন, আমি অমরবাবু আপনার কাছে আবারও আসবো, কিন্তু এই ন্যারেটিভ চেঞ্জটা আমি এটা একটু বোঝার চেষ্টা করি। আসবো অমরবাবু, আমি একবার চন্দনবাবুর কাছে আসি এবং সুমনবাবুর কাছেও আসি একবার করে, দুজনই অনেকক্ষণ অপেক্ষা করছেন। চন্দনবাবু, আপনারাও নেমে পড়েছেন রাস্তায়, কিন্তু আপনাদের ন্যারেটিভটা একটু আলাদা। আপনারা চোর ধরো বলছেন, কিন্তু কাকে ধরতে বলছেন? আপনারা তো বলছেন তৃণমূল আর বিজেপি একসঙ্গে আছে, তাহলে তৃণমূলও ধরবে না, মানে রাজ্যের সরকার, বিজেপিও ধরবে না, কেন্দ্রের সরকার, তো চোরটা ধরবে কারা? আপনারা? আপনাদের তো চোর ধরা কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। ঠিক, আপনি একটা কথা প্রথমে, প্রদীপ তো আজকে লাল জামা পরে এসছে, ওকে বলে দিই যে সব পথ শেষে মিলে গেল এসে কালীঘাটের দিকে। প্রাচীন কলকাতার যা বইপত্র আমরা পেয়েছি তাতে চিতপুর থেকে যে রাস্তা শুরু হয়েছিল, ডাকাতের ভয় ছিল, চোরেদের ভয় ছিল, কিন্তু রাস্তাগুলো সব গিয়ে কালীঘাট মন্দিরে শেষ হয়েছিল। এটা একটা তথ্য দিলাম। আর দুই হচ্ছে, আমরা কেন এই কথা বলছি অনির্বাণ, এটা হচ্ছেটা কি, জুলাই মাস থেকে তো চোরেদের ক্যাটালগ দেখানো হচ্ছে, শুধু চোরেদের ক্যাটালগ দেখানো হচ্ছে। এই চোর, এর বান্ধবী আছে, এর ফ্ল্যাট আছে, এর মেয়ে স্কুলে যায় না, চাকরি করে, এর পাথর খাদান আছে, এর চালকল আছে, ওর ফার্ম হাউস আছে, তো চোরের ক্যাটালগ হচ্ছে। আসলে তো অনেক চোর এখনো তলায় তলায় মাল ছড়িয়ে নিচ্ছে, জিনিসপত্র ছড়িয়ে নিচ্ছে, তাদের ধরা হচ্ছে না, আর সেই জন্যই তো রাস্তায় নামতে হচ্ছে। যখন এই চোরেদের ক্যাটালগ চলছে, তখন পশ্চিমবাংলার পুলিশের সিআইডি বাগুইয়াডিতে দুটো ছেলে মারা যাচ্ছে এমনি। সিআইডি তখন কি করছে না, গিয়ে একজন 8 বছর ধরে জেলবন্দি, তাকে খোঁচা মেরে বলছে এর ওর নামটা একটু লিখে দে, আমরা তো হাম তো ডুবেঙ্গে সেনাম, তুমকো লেকে ডুবেঙ্গে, আমি তো বদনাম হয়ে গেছি, আরো দু একজনকে। এটা যদি পুলিশের কাজ হয়, এটা যদি পুলিশের কাজ হয়, আর 6 বছর ধরে 8 বছর ধরে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, তদন্ত হয়ে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা একমাত্র দল বোধহয় ভারতের রাজনৈতিক ইতিহাসে নিজেরা সরকারে থাকার সময় বন্ধ রেখেছেন, যে বন্ধের এমন অনেক দাবি থাকতো যে দাবি রাজ্য সরকারের স্তর থেকে তা মিটিয়ে দেওয়া সম্ভব, আর নিজের সরকারের বিরুদ্ধে নিজেরাই বন্ধ রাখতেন। আপনাদের এখানেও নানা নজিরবিহীন কাণ্ড কারখানা আছে। খাদ্যের দাবিতে রাস্তায় নেমেছেন, মানলাম রাজ্য সরকারের খাদ্য দেওয়ার দাবি ছিল, মানে রাজ্য সরকারের খাদ্য দেওয়ার ক্ষমতা ছিল, তখন আপনারা সরকারে নেই যা খুশি বলতে পারেন। কিন্তু এবার এমন একটা দাবি নিয়ে নেমেছেন যে দাবিটাকে নিজেরাই ইন্ডিকেট করছেন। আপনি একবার বলবেন তৃণমূল বিজেপি এক, বিজেমূল, তারপর বলবেন চোর ধরো। হ্যাঁ, আমি শেষ করিনি আমার পয়েন্টটা, আপনি তার মাঝখানে বলে ফেললেন কিছু না, আপনি তার মাঝখানে ঢুকে আসলে একটা ন্যারেটিভ বলে দিলেন। ঠিক আছে, আমি শুনলাম আপনার কথা, এবার আমি আবার আমার পয়েন্টে ফেরত আসি। আমরা কেন বলছিলাম চোর ধরো? আসলে তো আমরা বলছি, সবাই শুনছেন চোর ধরো জেল বড়, কিন্তু আসলে বিজেপি পার্টি এবং তৃণমূল পার্টি, এই যে কমন চোরেরা, আসলে এরা হচ্ছেন চোর দেখাও দল বড়। চোরদের দেখানো হচ্ছে টিভি মিডিয়ায়, বারবার চোর দেখা হচ্ছে দল। আপনি বলুন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ভোটের সময় 2021-এর নির্বাচনের আগে পালে পালে দলে দলে জেট প্লেন, হেলিকপ্টার ভাড়া করে এই সমস্ত চোর জোচ্চোর, যাদেরকে মুখ্যমন্ত্রী বলছেন চোর, আজ পর্যন্ত তদন্ত হয়নি, তারা বিজেপিতে গেছেন এপাং ওপাং ঝপাংয়ের অনুপ্রেরণায়, আবার এপাং ওপাং ঝপাং করে বিজেপি থেকে টিএমসিতে ফেরত এসছেন। তাহলে কি বলবেন এদেরকে? তাহলে বিজেপি দল কুড়িয়ে খায় না, তারা নাড়া দেয়, ফল ওপর থেকে পড়ে, সেইটা দিয়ে খায়। তার টুলস হিসেবে সিবিআই এবং ইডিকে ব্যবহার করছে। আর তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত চোর, এ তো সবাই জেনে গেছে, এটা বলার কিছু নেই, সবাই জেনে গেছে। বাচ্চা বাচ্চা আজকাল জেনে নিচ্ছে তৃণমূলের মন্ত্রী। কিন্তু আমি সুমনবাবুর কাছে একবার আসি, সুমনবাবু অনেকক্ষণ অপেক্ষা করে। এমনিতে সুমনবাবুদের একটা সবসময় আমাদের প্রতি একটা ক্ষোভ থাকে যে আমরা নাকি সবার শেষে কংগ্রেসকে বলতে দিই, কিন্তু সুমনবাবু সবার শেষে বলতে তার একটা সুবিধাও তো আছে, এই এতজনের কথা শুনতে পারলেন এবং এতজনের কথা শোনার পরে আপনিও আপনার মতো করে একটু মকশো করে নিতে পারেন 21 মিনিট ধরে। বলুন সুমনবাবু, আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে? আপনারা কেন্দ্রেও নেই, রাজ্যেও নেই, বামেদের মতোই, চোর ধরা পড়বে বা চোর ধরতে হবে এমন কোনো দাবি কি আপনাদের আছে? ধরলে কে ধরবে? অনির্বাণ, ধন্যবাদ। অ্যাকচুয়ালি কার ন্যারেটিভ যে কি হবে, কে কাকে চোর বলবে, সেটা তো মনে হচ্ছে খুব অদ্ভুত কিছু কম্পালশনসের ওপরে আজকাল নির্ভর করে। যেমন কিছু কিছু অত্যন্ত প্রিয় সাংবাদিক বন্ধুদেরও দেখি এমন এমন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেন যে সেটা হয়তো সামঞ্জস্য নয় এই সময়ের সঙ্গে সঙ্গে। লক্ষ লক্ষ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স ছাড় দিয়ে মানুষের জীবন জীবিকা অধিকার যারা চুরি করেছেন, মেহুল চোকসি থেকে নীরব মোদীদের যারা সুবিধা করে দিয়েছেন, আদানি আম্বানিদের যারা সুবিধা করে দিচ্ছেন প্রতিনিয়ত,
তারাও আমাদের কাছে চোর, এবং তারাও একটা খুব বড় লেভেলের চোর। এনারা নেমেছেন রাস্তায়। আমি আসছি, আমি তোমার সব কটা পয়েন্ট জিজ্ঞাসা করছি যে পরশুদিন 8,000 কোটি টাকা ফিরল মেহুল চোকসির, নীরব মোদীর, মানে দুজনেরই 8,000 কোটি টাকা ফিরল পরশুদিনকে দেশে। এইটা কারা ধরলেন? দ্য সিস্টেম হ্যাজ ডান ইট। এটা 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 কারুর কোনো এইরকম যদি আপনি এক্সাম্পল চান, আপনি এই বিষয়ে একটা প্যানেল করবেন, আমি আপনাকে ফর্দ ফেলে দেবো। দ্য সিস্টেম হ্যাজ ডান ইট। আর এনাদের যে প্রপার্টির সুমন 1 মিনিট সাপ্লিমেন্ট করুন, যে প্রপার্টিটা অ্যাটাচ করেছিলেন, সাপ্লিমেন্টারি প্রপার্টি ভারতবর্ষের মধ্যে রাখা ছিল, সেই অ্যাটাচ প্রপার্টির টাকা। এমন নয় যে মেহুল চোকসি বিদেশ থেকে নরেন্দ্র মোদীর ডাক শুনে টাকা পাঠিয়ে দিল আর টাকা ফেরত চলে এলো ভারতবর্ষে। এরকম কিছু ঘটেনি। 56 ইঞ্চি ছাতি আছে বলেছিলেন, কিন্তু সবচেয়ে বেশি চোর ভারতবর্ষ থেকে টাকা তুলে নিয়ে গেছে ওরা রাজত্বেই, সবচেয়ে বেশি লোক। অনির্বাণ খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করতে চাইলো কেন্দ্রীয় সরকারকে, সেটা ওর পার্সোনাল, না না সেটা ওর পার্সোনাল ইন্ডিভিজুয়াল। আপনি একজন সাংবাদিক, আপনি একজন রাজনৈতিক নেতার গেঞ্জি পড়া নিয়েও মন্তব্য করেছেন যে দাদু আইএনএ ট্রেজারির টাকা রেখে গেছে, এটা আপনার অধিকার আছে, আমি আপনাকে, কিন্তু আপনি ভারত জোড়ো আন্দোলনের সঙ্গে জুড়ে গেলেন এই মন্তব্য করে, ওই জন্য আপনাকে অভিনন্দন। 2, ওনারা আজকে তৃণমূল, আমি তো লাহোর অব্দি যেতে চাই ভারত জোড়বার জন্য। সেটা আপনি কোথায় যেতে চান আমি জানি না। আপনি কাশ্মীর থেকে কন্যাকুমারী কংগ্রেসের সঙ্গে রয়েছেন, জুড়ে গেলেন, তার জন্য অধিকৃত কাশ্মীরও যেতে চাই। ভারত জুড়লে তো ওখান থেকে জিততে হবে। আর তৃণমূল কংগ্রেসের একটা কথা যেতে চাই। হ্যাঁ বলুন প্লিজ। অবশ্যই প্যানেল করবেন ওই বিষয়ে, আপনি কত দূর যেতে চান আমিও আপনাকে তত দূর নিয়ে যাব। কংগ্রেস পাঠিয়ে দিয়েছে, আপনাকে এতদিন যেতে হবে না, ব্যাপারটাই জান তাহলেই বুঝতে পারবেন। আর অ্যাজ ফার অ্যাজ তৃণমূল কংগ্রেস ইজ কনসার্ন, ওনারা নেমেছেন, ওনারা বিভিন্ন বিষয়ে বিক্ষোভ করছেন। অ্যাকচুয়ালি দলটা এখন পাচারকারীদের আর দুর্নীতিগ্রস্তদের দল তৈরি হয়েছে। এদের নামা মানে হচ্ছে চোর ধরা নয়, যারা চুরি করছেন, যারা অ্যাকিউজড হচ্ছেন, যাদের তদন্তকারী সংস্থার সামনে যারা এসে উপস্থিত হচ্ছেন, তাদের মরাল সাপোর্ট দেওয়া। তৃণমূল কংগ্রেস চোর ধরতে নামেনি, যারা অ্যাকিউজড তাদের মরাল সাপোর্ট দেওয়ার জন্য ওনারা নেমেছেন। তাহলে মুখ্যমন্ত্রী ওপেন ফোরামে বলতে পারেন, কি খাবি, হীরের তরকারি না সোনার চচ্চড়ি? এটা কি মুখ্যমন্ত্রীর ন্যারেটিভ? তাহলে কি বিজেপিও চোর ধরতে নামেনি? চন্দনবাবু বলছেন, অমলবাবু বলছেন বিজেপি তো কর্পোরেট চোর, বিজেপি বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ কুন্ডু, ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসবো। সত্যি সত্যি কে কে চোর ধরতে নেমেছে, আর সত্যি সত্যি কার কার চোর ধরার ক্ষমতা আছে। চোরের শতাংশ বিচার নিয়েও কিন্তু একটা বড় বিতর্ক আছে, কোথায় কত চোর আছে মুখ্যমন্ত্রী হিসেব মেনে নিলে কিন্তু খুব বড়সড় একটা ফ্যালাসির মধ্যে পড়ে যাবো আমরা। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। এই যে চোর ধরার দাবিতে শাসক থেকে বিরোধী এবং বিরোধীদেরও সবাই একসঙ্গে পথে, এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল কি বলছে আসুন একবার শুনে নিন। আইপিসি বলছে, সিআরপিসি বলছে পুলিশের কাজ চোর ধরা, পুলিশ করছে না বলে আমরা তাদেরকে বলে দিচ্ছি। যেমন পড়া ধরে না, আমরা এরকম পুলিশকে পড়া ধরছি যে 10 বছর ধরে কটা চোর, কটা দুর্নীতিবাজ ধরেছ, পুলিশ পুরো ডাফে। বামেরা ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে, বাজার গরম হয়ে আছে, মানুষের প্রবল ক্ষোভ তৈরি হয়েছে, তার মধ্যে একটু ওই বিজেপি তৃণমূলের মধ্যে গল্প তৈরি করে বামেরা নিজেরা প্রাসঙ্গিক হয়ে ওঠার একটা ব্যর্থ প্রচেষ্টা করছে। মানে চোর বাজারে চৌকিদারি শুরু হয়ে গেছে, বিধানসভাটাই পড়ে আছে, রাজনীতিটা নেই। চোরেদের মন্ত্রিসভায় থাকি না, কে বলেছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য। কি করেছিলেন? ইস্তফা দিয়েছিলেন। কোথা থেকে? জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে। তো আপনাদের মন্ত্রিসভাটাই তো ছিল অসাধু চোরে ভর্তি। এইসব করে তো ভোটে হেরে শূন্য হয়েছেন। তা আপনাদের সময়ের ঘটনাগুলোর কৈফিয়তগুলি দেবেন না? আমি কৈফিয়ত নেবো চন্দনবাবুর কাছ থেকে, কিন্তু তার আগে আমি বিমল শঙ্কর বাবুর কাছে আসবো, কারণ বিমল শঙ্কর বাবু, আমি বিরতিতে যাওয়ার আগে এখানে প্রায় মতৈক্য দেখেছি বিজেপি চোর ধরবে না, সবাই বলছে। না, শুধু তাই নয়, বিজেপির চোর ধরা মানে সম্পর্কে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে। আমি আশা করছি 2 মিনিট একটু আনইন্টারাপ্টেড বলতে পারবো। বিজেপি এখন সুমনের বলবে, হ্যাঁ,
আরো BJP বলার আছে বিজেপি কিছু? বলবে, আর কেউ বলবে BJP বলার আছে? বিজেপি বলবে, আর কেউ বলবে না, আমাকে বলতে দিতে হবে তো। সুমনের বক্তব্যের শেষ কয়েকটা লাইন আমি একমত, কারণ রাজ্যের শাসক দল তারা চোর ধরতে চায় না, বরং চোরের পাশে প্রোটেকশন দিতে চায়, যার জন্য চোরেরা ওদের কাছে বীরের মর্যাদা পায়। তো যেমন দল তার নেতা তেমনি হবে, আমি সেই নিয়ে কিছু বলতে চাইছি না। আমি শুধু সিপিএম এবং কংগ্রেস সম্পর্কে দুটো কথা বলি, কারণ তৃণমূল সম্পর্কে আর বলে লাভ নেই, ওটা একটা গোজ উইদাউট সেইং ইংলিশে একটা কথা আছে না, যে এরা যে অসৎ এবং যত দুনিয়ার অসৎ একটা জায়গায় গিয়ে জমা হয়েছে, তাতে যারা প্রকৃত তৃণমূল কোণঠাসা হয়ে গেছে এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। যে রাজনৈতিক দলের সভাপতি এবং দুজন সভাপতি জামিনে থাকেন, দলটির নাম কংগ্রেস, তারা চুরির বিরুদ্ধে কি করে কথা বলবে? এক। দুই, যে রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ আসে, সেই সিপিএম কি করে চুরির বিরুদ্ধে কথা বলবে? সুতরাং এই দুটো দলের মধ্যেই না হাজার রকম গোলমাল আছে। এরা অপরের দিকে গোলাবাজি করে আঙুল তুলতে পারে, কিন্তু এদের হাজার গোলমাল। ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষে কিন্তু একটা নতুন সিস্টেম তৈরি করেছে, যে রাজনৈতিক নেতা সেই হবে যার পিছুটার নেই, যে লড়াইটা করবে, হি ইজ নরেন্দ্র মোদী। এবং লড়াইটা কাকে বলে? গত এত বছর আমি শেষ করি, এত বছর শাসন যাচ্ছে, এত বছর সরকার চাচ্ছে, যারা শেষ করি, যারা 2014 থেকে শাসন করা কত ব্যবহার করি না আমরা, সেবা করি জনগণের, সেখানে বলে দিই ভারতীয় জনতা পার্টি নতুন সিস্টেম তৈরি করছে, এবং যার জন্য 2024-এ আপকিবার 400 পার, এবং কংগ্রেস 30-এর নিচে নামবে, বলে দিচ্ছি। জনতা পার্টি দেশের সেবা করছে, কি কি করিয়া সেবা করিতেছে? একটা গ্যাস সিলিন্ডারের দাম 1000 টাকা করিয়াছে, ভাইও বাহেনো, চুলা দিয়ে অন্ধকারে এমনি আগে ধোঁয়া বেরোতো, এখন একটা গ্যাস সিলিন্ডারের দাম থেকে ধোঁয়া বেরোচ্ছে। এলআইসিটা বিক্রি করেছেন, রেল ভেল সহ ভারতবর্ষে যা ছিল সমস্ত জিনিস বিক্রি করেছেন। এখন আপনি বুঝুন, এখন জিএসটি লাগাতে লাগাতে এমন অবস্থা, নির্মলা সীতারামন রেশন দোকানে গিয়ে ধমকাচ্ছে যে নরেন্দ্র মোদীর ছবি লাগাওনি কেন? আচ্ছা, আপনি জিএসটি বিলে নরেন্দ্র মোদীর ছবি লাগাননি কেন? আমার প্রশ্ন জিএসটি লাগাচ্ছেন কেন? চন্দনবাবু, আপনাদের বামেদের এই চিরকালীন যে সাবজেক্টগুলো, সেগুলো ছেড়ে দিয়ে হঠাৎ চোর ধরতে রাস্তায় কেন? যে চোর ধরতে পারবেন না কেন জানেন? যে চোর ধরার ক্ষমতা নেই, যে চোর দল বদল করে দিচ্ছে, চোর দল বদল করে নিয়ে সাধারণ মানুষের টাকা, সাধারণ মানুষের স্বপ্ন ভুলুন্ঠিত হচ্ছে। এই জন্য আমরা বলছি, তাহলে কি শুধু চোরেদের দল বদল আটকানোর জন্য আপনারা চোর ধরা আহ্বানটা করছেন? একদম মানুষকে কিছু না, না না না, ধরার জন্য না, যাতে এই চোর দল বদল করতে না পারে, জেলের ভেতরে থাকে না, জেলের ভেতরে থাকে। চোরের জায়গা হচ্ছে জেলের ভেতরে থাকা। দল বদল করে একবার এদিক থেকে ওদিক, এদিক থেকে এদিক, চোরেরা দল বদল করে রাজনৈতিক দলে থাকছে। সেই জন্য আমরা বলছি জেল ভরো আর চোর ধরো আর জেল ভরো। কিন্তু আসলে আদপে ঘটছে যেটা, সেটা হচ্ছে চোর দেখাও আর দল ভরো, দুটো দলই চুরি দেখিয়ে চোর দেখাও দল ভরো। বারংবার এই কথা শুনতে শুনতে কোথাও গিয়ে 21-এর যে ভোটটা ছিল তার বটনগুলো মনে পড়ছিল। সেই বটনগুলো তৃণমূলের সেই সুইচগুলো চাপতে চাপতে মানুষ কালো কালো করে দিয়েছে। মানুষ পরিষ্কার বোঝাচ্ছে যে তোমরা ভাই চোর দেখাচ্ছ, আমরা তৃণমূলের কাজ দেখছি, আমরা দেখতে পাচ্ছি যে মানুষ, আমি বলি মানুষ দেখিয়েছিল, মানুষ দেখছে যে কাজ। তোমার 3 নম্বর যে প্রশ্নটা, তোমার 3 নম্বর প্রশ্ন, মানুষের কাজ কে করবে? মানুষের কাজ করবে তৃণমূল। মানুষের কাজ করবে কে? তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়। এই দেখুন না, কে কাজ করবে? 10,000 চাকরি কালকে পাচ্ছে মানুষ, পরিষ্কার মানুষের সামনে। আমরা স্মার্ট গভর্নেন্স বলে বিশেষ করে আমরা বলতে পারবো না, আমি শেষ করি, আমরা বলতে পারবো না যে আমরা বলতে পারবো না পিনারাই বিজয়ন চোর, কারণ যতক্ষণ পর্যন্ত আইন আদালত না হবে লোকে বলতে পারবে। তুমি চিৎকার করো, যা খুশি করো, তাতে যায় আসে না। একটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়িয়ে যাবে, তোমার পুরো সিপিএম দল সেখানে শূন্য হয়ে যাবে। চন্দনবাবুদের এরকম অ্যাপ্রিহেনশনে চোর ধরার পুরনো অভ্যেস আছে, 89 সাল থেকে ধরছেন ওরা, বোফোর্সের সময় থেকে। একটা লাইন প্রফুল্ল সেন, না না না, একদম সাম্প্রতিক টাটকা খবর, ওনারা বড্ড বেশি আদানির বিরোধী। সেই আদানিকে ত্রিবান্দ্রম থেকে জাস্ট 4 কিলোমিটার দূরে একটা ডিপ সি পোর্ট করতে দিয়েছেন, তার নাম একটু কেরালিয়ান নাম তো, বিজিনজাম, এবং সেখানকার মৎস্যজীবীরা তীব্র আপত্তি করছে। এই বামফ্রন্ট আরে কেন ওইটা বলুন, নিজেরা আদানিকে ডেকে এনেছে। আদিবাসী মানুষের সব জঙ্গলে বেঁচে দিল। আরে আমরা খারাপ, আপনারা তো ভালো, আপনারা এসব করেছেন কেন? শুনুন, আপনারা চোর বলে
বলেই তৃণমূলকে ডেকে আনা হয়েছে। আপনাদের সরকারটা পশ্চিমবাংলায় চুরি করতে বলেই তো তৃণমূলকে ডাকতে হয়েছে। ওই আগামীকে আপনারা ডিসি কোর্ট উত্তর তো নেই, কি বলবো? ওসব ছেড়ে দিন, আগে আদানিতে কেন কোর্ট দিলেন না? এখানে আমি একটাই প্রশ্ন, আমি এটা নিয়ে আসবো সুমন বাবুর কাছে। দেখুন, এই যে এই আদানির কথা এলো, আমি নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠীর কথা বলছি না, কিন্তু এই নামগুলো আমরা শুনেছি বারবার করে, এবং অদ্ভুতভাবে দেখেছি বিরোধী আসনে যারা আছেন, যে সময় আছেন, তখন নামগুলো নিয়ে খুব আপত্তি। যেই সরকারে চলে এলেন তারা খুব কাছের হয়ে যায়। এই ধরুন বামেরাই এখানে বিরোধী, আদানির নামে 5টা কথা বলবেন, কেরালে গেলে হাত ধরে নেবেন। দিয়েছে আপনারা এই তৃণমূল গভীর সমুদ্র বন্দর ডাকছেন এখানে এসে করবার জন্য, করবেন বলে বেশ গর্ব অনুভব করছেন, তখন খারাপ লাগছে না। আমার প্রশ্ন সুমনবাবু আপনার কাছে, আমি আপনার কাছে আসছি, অনেকক্ষণ ধরে হাত তুলে অপেক্ষা করছেন। আমার প্রশ্ন আপনার কাছে সুমনবাবু, ধরুন এই যে ন্যারেটিভ তো পাল্টে যায়, এই টাটা বিল্লার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমরা দেখেছিলাম। তারপর টাটার মোটর গাড়ির জন্য সিপিএমকে সওয়াল করতেও দেখেছি। তো এটা এইসব বদলে যায়, চোর ধরার ন্যারেটিভও কি বদলে যাবে বলে আপনার মনে হয়? মানে অ্যাকচুয়ালি চোর ধরার আহ্বানটা চোর ধরার নয়, চোরকে নিজের দিকে টানার। মানে বাংলা কি সত্যি বাংলার মানুষ বিশ্বাস করবেন এরপরে কোনো রাজনৈতিক দলে চোর নেই? অনির্বাণ, খুব সুন্দরভাবে, তুমি খুব একজন দক্ষ সাংবাদিক, তো তুমি খুব সুন্দরভাবে বলতে পারো। না, জিনিসটা তা নয়, যে চোর সে সবসময় চোর। সে আমি শাসক দলে থাকবো কি আমি বিরোধী দলে থাকবো তার উপরে ডিপেন্ড করে না। আমায় দেখতে হবে যে ব্যবসায়ী গোষ্ঠীর কথাই আমি বলি, তার প্রো পিপল পলিসি কতটা আছে, সে ব্যবসা করলেও মানুষের কতটা ভাবে, তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ঠিক মতন ইমপ্লিমেন্টেড হয় কিনা, এগুলো তো আমায় দেখতে হবে। সেই জন্য নিশ্চয়ই টাটারা অবশ্যই গৌতম আদানি বা আম্বানিদের থেকে অনেক ওপরে। এটা গেল পয়েন্ট নাম্বার 1। না, আমায় শেষ করতে দিতে হবে। প্রতিবারই আপনি টাটাদের কথা বলেছিলেন বলে আমি নাম তুলেছি। নিয়মগিরিতে যে কোম্পানি, আমি নাম করছি না আবার, নিয়মগিরিতে যে গোষ্ঠী ভীষণ অ্যান্টি পিপল, ওড়িশাতে, আমি পরের কথা বলছি না, ওড়িশাতে নিয়মগিরিতে যে গোষ্ঠী ভীষণ অ্যান্টি পিপল, তারাই মধ্যপ্রদেশে গেলে প্রো পিপল হয়ে যান। সুতরাং ওই আমার বলে লাভ নেই, সবাই আমি বলছি চোরটাও কি তাই। দ্বিতীয় কথা আমায় শেষ করতে দিতে হবে। একটু আগে এখানে বিজেপির প্রতিনিধি অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী বেলে আছেন, সেখানে উনি একজন অধ্যাপক, উনি খুব ভালো করে সাবজেক্টটা জানেন, কি কারণে কিভাবে কেসটাকে বিনা কারণে রিওপেন করা হয়েছে, মানে কংগ্রেসকে হেনস্থা করার জন্য। এই বিষয়ে আমার চেয়ে বোধহয় বিমল শঙ্কর নন্দ মহাশয় খুব ভালো করে জানেন। সেই জন্য এটা নিয়ে আলোচনা না করে বিমলদা এই কথার উত্তর দিন, ভারতীয় জনতা পার্টিতে 75% ওপরের নেতা কেন ফৌজদারি মামলাতে তাদের নাম রয়েছে? কেন 75% ওপরের নেতা? আমি 30 সেকেন্ড উত্তর দিন বিমল, আমি আসবো। কেন নাম রয়েছে, কেন জেলে রয়েছে তারা? আপনি ন্যাশনাল হেরাল্ডে পরে আসবেন, আগে দলের এত নেতা ফৌজদারি মামলাতে নাম জড়ালো কি করে, তার উত্তর দিন। 30 সেকেন্ডে উত্তর। না, আপনার দলের কত পার্সেন্ট নেতা ফৌজদারি মামলায় যুক্ত আপনি নিজে বলুন, তারপর আমি উত্তর দেব। আমি শেষ করি। আরে আপনাদের আরে মহা মুশকিল তো, আমি তো আর আপনাকে ডিস্টার্ব করি না, আমাকে বলতে দিন একটু। সেটা হচ্ছে যে আপনাদের সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর বিরুদ্ধে সবাই চক্রান্ত করছে, তো কোর্ট কি তারা বিচারপতিরা কিছুই বোঝে না? তারা আমাদের কথাই চলবে হোক না। তারপরে জামিনে কেন থাকতে হয়েছিল? জামিনে কেন থাকতে হয়েছিল? আরে নরেন্দ্র মোদীর মতো নেতা 100 বছর একটা আছে, 100 বছরে একটা আছে, 100 বছরে একজন নেতা আছে নরেন্দ্র মোদী। এটা কংগ্রেস দল নয়, ক্ষমতাকে আমরা সম্পত্তি ভাবি না, জনগণের সেবায় কাজে লাগানো হয়। এক এক করে প্লিজ, এক এক করে প্রদীপ্তবাবু দু হাত তুলছেন। যে একজন ধর্ষণ করার পর ব্রিটিশ মানুষ ধর্ষণকারীদের আগে ছেড়ে দেয় রাজ্যের এই দেশের বিজেপি সরকার। না এই সরকার মালা পড়ানো হয়,
আমি আবার আসি আজকে, আমি আবার রাজ্যে চলে আসছি। রাজ্যে 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 ফিরি, রাজ্য রাজনীতি, রাজ্য রাজনীতি, রাজ্য রাজনীতি। চন্দনবাবু, রাজ্য রাজনীতি, রাজ্য রাজনীতি, প্লিজ প্লিজ, রাজ্য রাজনীতি, প্লিজ 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 এক একটা রাজ্য রাজনীতি, রাজ্য রাজনীতি। আমি ফিরে আসি, আমি অমলবাবুর কাছে আবারও ফিরবো। অমলবাবু, যে প্রশ্নটা নিয়ে আমি গেছিলাম আপনি দেখলেন, সেই প্রশ্নের আপনি কিছুটা উত্তর দেওয়ার পর প্লিজ 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 তার আরেকটা অংশের উত্তর খুঁজতে গিয়ে আমাকে আবার বেশ কিছুক্ষণ ঘুরে আসতে হলো, কিন্তু আমি ওই প্রশ্নটার উত্তর পাইনি এখনো পর্যন্ত। অমলবাবু, হারমাদ বনাম জল্লাদ অর্থাৎ রাজনৈতিক সন্ত্রাস, একটু আগে আবার সেই কথাটা উঠলো, কিন্তু দেখুন এই রাজ্যে সেই ইস্যুটা এখন আর নেই। রাজনৈতিক সন্ত্রাস নয়, একদম পুরো ভাগে হচ্ছে, এসে গিয়েছে চোর ধরো দুর্নীতি, এই বিষয়টা কি করে এলো? এখন সত্যি কি সত্যি কারোর চোর ধরার ক্ষমতা আছে, নাকি এটাও স্লোগান? যেমন আমরা জানি সব বেকার আজও চাকরি পায়নি, যেমন আমরা জানি কোনো নির্দিষ্ট শিল্পগোষ্ঠীর কালো হাত ছিলও না কোনোদিন, মানে হাতের ওরকম কালো নয় নিশ্চয়ই যেটা বলা যায় কালো হাত, এবং সেটা ভেঙে বা গুড়িয়ে দেওয়া হয়নি, অনেককে স্বাগতও জানানো হয়েছে পরবর্তী সময়। এখন ঠিক না না, ঠিক সেইভাবেই কি চোরও আসলে কোনোদিন ধরা পড়বে না, শুধু স্লোগানেই থেকে যাবে? না, আমি তো প্রথমেই বললাম যে বিজেপিকে তারা যারা, আমি বিজেপির কথা এই জন্য বলছি যে তারা বড় দল, এখানে বামপন্থী এবং কংগ্রেসের শক্তি অত্যন্ত কম। বিজেপি কেন্দ্রের শাসক দল এবং বিগত কয়েক বছরের যে রাজনীতি, সেখান থেকে এখন তাদের এই দায় বর্তায় তাদের উপরে যে তাদের বলতে হবে যে আমরা চোরেদের দলে নেব না। কিন্তু আমি এই বিষয়টাতে আমি নিশ্চিত নই, এবং আমার ধারণা এই সংশয় অনেকের মধ্যেই আছে। রাজনীতির যে ইস্যু বদল, আপনি যদি দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জমি আন্দোলন করে ক্ষমতায় এসেছেন, এটাই সবাই বলেন, কিন্তু মমতা ব্যানার্জি সিপিএম বিরোধী রাজনীতির একেবারে সক্রিয় 25 বছর আপনি যদি দেখেন, তাহলে সেটা ছিল সন্ত্রাস। সেই সন্ত্রাসের ইস্যুতে কিন্তু উনি ক্ষমতায় আসেন, উনি ক্ষমতায় এসেছেন জমি আন্দোলনকে ইয়ে করে। এখন কথা হচ্ছে যে মমতা ব্যানার্জির যে নির্মাণ, সেই নির্মাণে আবার কিন্তু সন্ত্রাস বিরোধী আন্দোলন একটা বড় ভূমিকা পালন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। পশ্চিমবঙ্গের সন্ত্রাসের যে রাজনীতি, সেই রাজনীতিও খুব দুর্ভাগ্যজনক, গোটা ভারতবর্ষে কোথাও এটা নেই। অন্যত্র জাতপাত আছে, ধর্ম বিদ্বেষের আছে, কিন্তু পলিটিক্যাল কিলিংস এরকম নেই। সেটা এখনো গোটা ভারতবর্ষে ভদ্রলোক বলে পরিচিত পশ্চিমবঙ্গবাসীকে রাজনীতি দেখতে হচ্ছে, করতে হচ্ছে শুধু চোর ধরার জন্য। এই বদলটা কেমন? আমি একটা জিনিস বলবো যে দুর্নীতি ব্যাপারটা, অনিয়ম ব্যাপারটা আগে ছিল না, এটা বলা খুব বাতুলতা হবে। তবে এটা ঠিক যেমন অপহরণের মধ্যে দুটো রকম মামলা হয়, একটি হচ্ছে যে মুক্তিপঞ্চে অপহরণ, আরেকটা হচ্ছে সাধারণ অপহরণ। এখন এই যে দুর্নীতিটা, যেখানে হচ্ছে টাকাই শেষ কথা বলছে, বামফ্রন্টের মধ্যে ছিল দলবাজি, ছিল অর্থাৎ দলের আনুগত্য, তার ভিত্তিতে প্রসাদ বিতরণ হয়েছে, হয়নি এ কথা বলা যাবে না, তাহলে সত্যের অপলাপ করা হবে। তৃণমূলের জমানাতে সিপিএম এর লোক, বিজেপির লোক, কংগ্রেসের লোক, যার পয়সা আছে সে পেয়েছে চাকরি, তার কারণ এখানে পয়সাটি মানদণ্ড, মানে একরকমের বুর্জ অর্থসাম্য প্রতিষ্ঠিত হয়েছে বলছেন। বেশ, আমার সময় একেবারে শেষ। দুর্নীতির বুর্জ অর্থসাম্য, এটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাস্তবতা, ভবিষ্যৎকে আমরা জানি না। সেই অর্থসাম্য থেকে, অর্থাৎ সেই দুর্নীতির অর্থসাম্য থেকে সাধারণ মানুষের মুক্তি আছে কিনা? যার টাকা নেই, যার শুধুমাত্র মেধা আছে, যার অন্য কোনো কিছু নেই, শুধুমাত্র মেধা আছে, সেটা তার জোরে চাকরি পাবে কিনা, নিজের যোগ্য জায়গাটুকু পাবে কিনা, এবং এত রকমের কেলেঙ্কারি, পাচার ইত্যাদি বন্ধ হবে কিনা, রাষ্ট্রের কোষাগারকে ফাঁকি দিয়ে, তার জন্য অবশ্যই তাকিয়ে থাকতে হবে। কিন্তু সত্যি সত্যি যা বুঝতে পারলাম এতক্ষণ বিতর্ক করে, কেউ আসলে চোর ধরতে নয়, চোর ধরার স্লোগান তুলে রাস্তায় নেমেছেন, কেউ জানেন না শেষে কি আছে। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসছে ছোট্ট বিরতির পর দুটো ব্রেকিং খবর নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। যে খবরে চোখ রাখবো, টিটাগড় গণধর্ষণ কাণ্ডে বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। অভিযোগ উঠছে এই গণধর্ষণ কাণ্ডে যুক্ত তৃণমূল কাউন্সিলরের ভাই, এমনটাই দাবি নির্যাতিতার। ছুরি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কি বলেছেন নির্যাতিতা নিজেই ক্যামেরার সামনে, আমরা শুনে নেব আরো একবার। पहले 2 जन थे, फिर 2 जन किए, उसके बाद बहुत मारा भी था, छुरी भी दिखा रहा था, बोल रहा था मंडल भैया के आदमी है, एक लड़का बोल रहा था उसका भाई है। हाँ, अरे जरमान मंडल बांस बगाने।
আজ তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল পৌঁছয় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ অর্জুন সিং সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ছিলেন। তারা নির্যাতিতার সঙ্গে কথা বলেন, তার পরিবারের সঙ্গে কথা বলেন। নির্যাতিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কাউন্সিলর এবং যার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা কি বলছেন একবার শুনে নেন। দেখুন, সবচেয়ে বড় কথা আমি বলছি কি এই যা কাজ করিতে যে বি ওকে তো আমি নিন্দা করি, আর আমরা এই কাজে কাউকে স্মরণ দিব না। যেরকম স্টেপ লিয়ে আছে আমাদের থানা পা ভারী স্টেপ নিচ্ছেন, আমরা যেতেও আছি কাউন্সিলর সব ওইখানে থানার মধ্যে আমরা গিয়ে বলেছি কি যে বি থাক এইটা তদন্ত করে আর গেরা তক জান এর পিছনে কে কে আছে, কি মুদ্রা আছে। চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। অনির্বাণের অগ্নিবাণের পরবর্তী ব্রেকিং খবর। আপাতত দিল্লি বা আসানসোলে গিয়ে সাইগল হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। দিল্লি বা আসানসোলে সাইগল হোসেনকে জেরা নয়, জানিয়ে দিল আদালত। কথা বলবো সাইগল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা আমার সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে। অনির্বাণ বাবু, জানতে চাইবো আপনার কাছ থেকে কেন সাইগল হোসেনকে জেরা করা যাবে না বলে আদালত জানালো, কিসের পরিপ্রেক্ষিতে? দেখুন, আমরা এটা অনেকদিন ধরেই বলছিলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে এফআইআর করেছেন, আইটিআইআর ফাইল করেছেন, সেটা করেছেন দিল্লিতে, এবং দিল্লিতে করার ফলে দিল্লির এই কেসের মেজর পোর্শন অফ দ্য এন্টায়ার অফেন্স হ্যাজ বিন কমিটেড অ্যালিজেডলি কমিটেড অ্যাট ওয়েস্ট বেঙ্গল। তাহলে সেখানে এই মুহূর্তে কোনো জুরিসডিকশন নেই বলেই আমরা দাবি করেছিলাম। আলটিমেটলি আদালতও সেই একই উই আর গ্রেটফুল বিফোর দ্য অনারেবল কোর্ট যে উনিও একই রকম রায় দিয়েছেন, এবং উনি বলেছেন যেহেতু এই ইডির কেসে সাইগল হোসেন এখনো পর্যন্ত অভিযুক্ত তালিকায় নেই, এবং আগের যে কমপ্লিশন রিপোর্ট, আগের যে রিপোর্টগুলো ফাইল করেছে ইডি, তার মধ্যেও সাইগল হোসেনের নাম নেই, এবং এর আগে ওনার বিরুদ্ধে যে ঠিক সেই কারণে অর্থাৎ সেই গ্রাউন্ডগুলোতেই সাইগল হোসেনকে জেরা করতে পারবে না, আপাতত জেরা করা যাবে না। দিল্লি বা আসানসোলে গিয়ে ইডিকে জানিয়ে দিল আদালত। অনির্বাণের অগ্নিবাণ, অনেক ধন্যবাদ অনির্বাণ বাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। সাইগল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা ছিলেন আমাদের সঙ্গে। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছে, এরপর চোখ রাখুন সোজাসুজি স্বর্ণালী।